নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর হট সিটের এই বিশেষ পর্বে আমার সাথে আরও একবার স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু বকর সিদ্দিকী মহাশয়। নমস্কার দাদা। সামনেই বিধানসভা নির্বাচন আর 5 বছর পর ভোট উৎসব, আবার সবাই মেতে উঠেছে। কিন্তু ভোট উৎসবের পূর্বে ভোটার লিস্ট তালিকার সংশোধন, সে মানে এসআইআর এই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর এবার নিয়োগ করা হলো বিচারকদেরকে। মুর্শিদাবাদের 11 জন বিচারককে এই কাজে নিযুক্ত করা হয়েছে। কাজটা কি খুব সহজ বলে মনে করছে? কিভাবে করবেন তারা এই কাজ? তারা তো এই কাজে অভ্যস্ত নয়, কি বলবেন আপনি? এটা তো সঠিক কথাই যে বিচারকরা এই ব্যাপারে অভ্যস্ত নয়, একটা দিক যেমন ঠিক, আর একটা দিক হচ্ছে যে এরা সঠিকভাবে বিচার করার ক্ষমতাও রাখেন। কেন আমি বলছি আপনাকে, আজকে দেখুন এই যে এসআইআর প্রবলেম যে বিষয়টা হয়েছে, এটা কিন্তু খুব কৃত্রিম। এটার মধ্যে কোনো বাস্তবতা নেই, এটার জন্য কোনো উপকারিতা নেই, এটা জাতীয় জীবনে কারো কোনো কাজে লাগবে না। প্রশ্ন হচ্ছে যে ভোটার লিস্ট সংশোধন করা হয়, অনেকে মারা গেছে, জায়গা চেঞ্জ করেছে বিভিন্ন কারণে, কিন্তু তার জন্য এসআইআর করে সারা দেশের মানুষকে ঘুম হারাম করে দেওয়া, ঘুম উড়িয়ে দেওয়া, এটাই তো বিষয়। 2 নম্বর হচ্ছে যে এসআইআর মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে যে একজন শাসক গোষ্ঠী আছে একদল, তাদের বিরুদ্ধে ভোট যাবে যারা, তাদেরকে বিভিন্নভাবে ছেঁটে দাও, কেটে দাও। এটা তো কৃত্রিম প্রবলেম। তো যাই হোক, এটা যখন হতে চলেছে, মানুষের প্রতিবাদ ছিল, মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছিল, বহু মানুষ তারা চিন্তিত হয়ে পড়েছিল, আত্মহত্যা করেছে, নিজেরা মারা গেছে দুশ্চিন্তায়, বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং সমস্ত কথা বিবেচনা করে দেখা গেছে যে এই ইলেকশন কমিশনের কাছে কোনো কিছু মানুষ সুরাহা পাবে না। সেই জন্যেই সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে ইন্টারফেয়ার করেছেন। এবং সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে সত্যি তো ভারতবর্ষে এত মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে তাদেরকে অভারতীয় বা ইত্যাদি একটা তকমা লাগিয়ে দেওয়া, এটা খুব অন্যায় হবে। সেই জন্যে এবং বাঙালি সেন্টিমেন্টটাকে বুঝেছে, বাংলা ভাষাটার সম্বন্ধে, বাঙালিদের নামের সম্বন্ধে, স্পেলিং সম্বন্ধে নানান বিষয় একমাত্র সঠিকভাবে বিচার করতে পারবেন একমাত্র বিচারকরা এই করেই পারবেন। তারা অন্য কোনো দ্বারা, কোনো সরকারের দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, কোনো সংগঠনের দ্বারা, প্রতিষ্ঠানের দ্বারা তারা প্রভাবিত হবেন না। এই আশা এবং ভরসা নিয়েই কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট এই কাজটি করেছেন। যথাযথ কাজই হয়েছে, বিচারকদের হাতে ফেলে দিয়েছেন। এখন সে বিচারকটা কে দায়িত্ব তো দেওয়া হলো, তাই কতটুকু কাজ করতে দেওয়া হবে এটা কিন্তু সন্দেহান। আচ্ছা, যাদের উপর এই কাজের দায়িত্বভার ছিল তারা কেন করতে পারলো না? মানে এতে কি রাজ্য সরকারের মদত ছিল বলা যায়, বা প্রশাসনিক মদতের জন্যই কি যে আধিকারিকেরা ছিল তারা সেই কাজটা মানে সম্পূর্ণভাবে ঠিক করে করতে পারলো না, এরকম কিছু মনে হয়? একটা বিষয় যেটা দেখুন, ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনটাকে আমরা যেটা দেখছি যে এরা কিন্তু নিরপেক্ষ নয় এবং এরা ইন্ডিপেন্ডেন্ট নয়। সুতরাং এদের দ্বারা, এরা সরকারের দ্বারা, যখন যে সরকারে থাকে, এটা সরকারি মেশিনারি এবং সেই সরকারের দ্বারা প্রভাবিত হয়, এবং সেই সরকারের প্রভাবেই কিন্তু ইলেকশন কমিশন তাদেরকে খুশি করাবার জন্য এই কাজগুলো করে যাচ্ছিলেন এবং যাচ্ছেন এখনো পর্যন্ত। সেইটাকে কতটুকু বন্ধ করা যায়, চেক করা যায়, স্টপ করা যায়, এই জন্যই অনারেবল সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন এবং মাননীয় বিচারকরা সে দায়িত্বভার গ্রহণ করেছেন। তবে এই অল্প সময়ের মধ্যে তারা কি আদৌ তাদের এই কাজটি সম্পন্ন করতে পারবেন, বা তারা কি কখনো মানে নিরপেক্ষভাবে বা কোনো বিনা বাধায় নিশ্চিন্ত মনে স্বাধীনভাবে কাজটা করতে পারবেন, এই প্রশ্ন চিহ্ন কিন্তু মানুষের সামনে থেকে যাচ্ছে। আপনার একটু আগে আপনি বললেন যে অনেক মানুষ আতঙ্কিত হয়েছে। বিগত দিনগুলিতে আমরা দেখেছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে দায়িত্বে থাকা বিএলও অফিসার তারা পর্যন্ত প্রাণ হারিয়েছে এই আতঙ্কে। এ ব্যাপার নিয়ে কি বলবেন? একই বিষয়, একজন বিএলও, তার তো প্রাণ হারানোর কোনো কারণ নেই। তিনি তো নামগুলো কালেক্ট করছেন, সেগুলো দেখছেন, আপলোড করছেন এবং এসআইআর এর লিস্ট তৈরি করবার জন্য সহযোগিতা করছেন। তাদের প্রয়োজনটা কি? তারা কেন এর মৃত্যুবরণ করবেন? তাই নিশ্চয়ই তাদের উপরে এক্সট্রা অর্ডিনারি কোনো প্রেশার ছিল, তাদের উপরে মানসিক চাপ ছিল, তাদের উপরে দৈহিক কোনো চাপ ছিল,
এবং সেটা আমরা নিঃসন্দেহে বারবার দেখেছি যে কোনো জায়গায় কোনো আধিকারিক যখনই এই মারা গিয়েছেন কারণরত অবস্থায়, তাদের পরিবারের একটাই দাবি যে মানসিক চাপ, কাজের চাপ এতটাই বেশি, সেটা সামলাতে না পেরেই এই মৃত্যু। বিষয়টা হচ্ছে, দেখুন, মানসিক কাজের চাপ, এটাকে আমি বিশ্বাস করতে পারছি না। মানসিক চাপ কেন? তাতে আর 5টা কাজ করতেন, তাহলে কি মানসিক চাপ মানে হচ্ছে নিশ্চয়ই কোনো দিক দিয়ে কোনো একটা অজানা হাত, কালো হাত তাদের ঘাড়ে চেপে বসেছিল এবং তাদের ডিরেকশন তারা মানতে পারছিলেন না। এই অবস্থার মধ্যে কোনটা করবেন? নীতিগতভাবে যে তিনি দায়িত্ব পালন করছেন সেটা করবেন, না কারের চাপের উপরে নথি স্বীকার করে তিনি তাদেরকে খুশি করবেন? এই দোটানার মধ্যে তাদের একটা প্রেশার, নিশ্চয়ই মানসিক প্রেশার এসছে এবং মানসিক প্রেশার থেকে দৈহিক প্রেশার এসছে এবং তার মধ্যে বাধ্য হয়েছে। আচ্ছা, আপনি তো একজন আইনজীবী, আপনার কি মনে হয় যে এই যে কাজ, যেটা এই প্রশাসনের আধিকারিকেরা কাজ করতো, যে এখন মহামান্য আদালত বিচারকদেরকে এই দায়িত্ব দিয়েছেন, এই কাজের স্বচ্ছতা কতটা? দেখুন, বিচার বিভাগটা তো সম্পূর্ণ আমাদের দেশে আলাদা নয়, যদিও 3টে বিভাগ আছে, তার মধ্যে বিচার বিভাগটাকে আমরা বলি স্বাধীন, নিরপেক্ষ, সবটাই ঠিক আছে। কিন্তু সেই বিচার ব্যবস্থার যে মানে আমরা বলি একটা বডির যন্ত্রপাতি, মানে এর আনুষঙ্গিক ব্যাপারগুলো, সেগুলোর সঙ্গে কিন্তু স্বাধীনতা নেই। এদের নিজস্ব পুলিশ নেই, এদের নিজস্ব মানে প্রশাসন নেই, এদের আলাদা কোনো কিছু নেই। সবটাই কিন্তু সরকারের এই সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যন্ত্র, সবই সরকারের যন্ত্রের সঙ্গে এদের উপরে নির্ভর করে এদের কিন্তু চলতে হয়। সুতরাং এরা কতটুকু পারবেন সেটা একটা খুব চিন্তার বিষয় রয়েছে। বিগত দিনগুলোতে দেখেছি আমরা যে মুর্শিদাবাদে অনেকগুলো ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাগুলো আমাদের রাজ্য পক্ষ থেকে বা লোকাল এরিয়ার যে প্রশাসন যেটা বলি, সেখানে আন্ডার কন্ট্রোল হচ্ছে না, আর সবটা গিয়েই পড়ছে আদালতের হাতে। এরকম কেন হচ্ছে যে সমস্ত ব্যাপারগুলো কোর্টের হস্তক্ষেপ হচ্ছে? কেন প্রয়োজন হচ্ছে বারবার করে? দেখুন, আমাদের দেশে 3টি বিভাগ রয়েছে, গণতান্ত্রিক দেশ, এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের সমস্ত কিছু বিষয়টাই নির্ভর করছে বর্তমানে বিচার বিভাগের উপরে। কেন মানুষ সাধারণ প্রশাসনের উপরে আস্থা রাখতে পারছে না, মানুষ পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখতে পারছে না, কারণ হচ্ছে এরা সরকার দ্বারা এতটা প্রভাবিত হচ্ছে। এবং আমাদের এই রাজনীতিটা আজকে এবং শাসন ক্ষমতাটা, রাজনৈতিক ক্ষমতাটা এমনভাবে অপব্যবহার করা হচ্ছে যে এখানে খুব মুশকিল হয়ে গেছে। তো সেই জন্যে তারা কিন্তু বিচার বিভাগ, একমাত্র বিচার বিভাগের উপরে মানুষ কিন্তু আস্থা এখনো পর্যন্ত আছে। আর কতদিন থাকবে সেটা আলাদা বিষয়, কিন্তু এখনো পর্যন্ত বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আছে। মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে আদালত ছাড়া কোনো উপায় নেই। সেই জন্যে এখনো মানুষ আশা করছে যে নিঃসন্দেহে অন্তত যখন বিচারকদের হাতে এই দায়িত্বটা পড়েছে, মানুষ সুবিচার পাবে, মানুষকে আর নাগরিকত্ব হারাতে হবে না, মানুষকে অন্যায়ের মুখোমুখি আর লড়াই করতে হবে না। বিচারকরা তারা সঠিকভাবে তাদের রায় দান করবেন এবং তাদের অধিকারকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করবেন। মুর্শিদাবাদ জেলায় এসআইআর সংক্রান্ত প্রায় 18.5 লক্ষ সাধারণ মানুষ হিয়ারিং এর জন্য ডাক পেয়েছেন, আর দেখা যাচ্ছে যে সেই যে ডাক পাওয়ায় যে নথি তাতে জমা করতে বলা হয়েছে, সেই নথিতে প্রচুর গরমিল রয়েছে। সেই গরমিলগুলিকে প্রশাসনিক আধিকারিকেরা ভোটার তালিকা তৈরি করার জন্য কোনো রকমের সংশোধন করতে পারলেন না এই মুহূর্তে। এবার সে দায়িত্ব পড়লো আমাদের সেই বিচারকদের কাঁধে। কিভাবে বিচারকরা এটাকে সামলাবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি যেটা বলতে চাইছি যে তারা পারলেন না, এটা কিন্তু ঠিক নয়। তারা আমাদের বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার শিক্ষা, বাংলা ভাষা সমস্ত কিছুটাই কিন্তু তাদের নখদর্পণে রয়েছে। একটা নাম কেউ লিখছেন চ্যাটার্জি, কেউ চট্টোপাধ্যায়। এই যে লজিক্যাল ডিসপিউট, এই সমস্ত নানান জিনিস যোগ করে মানুষের জীবনে আরো জটিলতা নিয়ে আসছে। তো এই বিষয়গুলো জজেদের পক্ষে অবশ্যই এটা সমাধান করা সম্ভব, কারণ তারা তো জনসাধারণের বিচারের ক্ষেত্রে গিয়ে এই সময় নামের
অনেক রকম ডিফারেন্স দেখেন। আবার ডিফারেন্স নিয়ে যখন আপনি বললেন, আমি মাঝখানে একটু বলছি যে আমরা দেখতে পেয়েছি যে যখন নথি জমা পড়ছে, কেউ পাসপোর্টের নথি ছাড়াই পাসপোর্ট, কারোর দেখা যাচ্ছে যে বাবার নাম মিলছে না, স্কুল সার্টিফিকেটের সাথে আধারের জন্ম তারিখের কোনো রকমের মিল নেই। এই পরিস্থিতিতে দুটি বিধানসভা পিছু একজন করে বিচারক দেওয়া হয়েছে। কাজটি কি খুবই সহজ মনে হয়? অসম্ভব, এটা সহজ নয়, এটা আমি আপনার সঙ্গে একমত। এবং এটা কাজের চাপ, এবং আমি আশঙ্কা করছি ওই অনেক বিচারকদের এই বিএলওদের মতন অবস্থা হবে কিনা, এই কাজের চাপে পড়ে তাদেরকে মানে উপরওয়ালার ইচ্ছা এটা যেন না হয়, তাদের আবার কোনো নিজেদের ক্ষতির কারণ হতে পারে। সুতরাং এটা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে গভীর মানে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারকদের। তাদের পক্ষে বাস্তবিক ক্ষেত্রে, বাস্তবতার ক্ষেত্রে কতটুকু সম্ভব সেটা কিন্তু এখন আমাদের পরীক্ষার বিষয় আছে, ভাববার বিষয় আছে। আচ্ছা, এই যে বিচারক মানে আমরা এক ধরনের শ্রেণী এরকম জানি যে যাদের সাথে জেল, বেল, আইনি অন্যান্য কার্যকলাপগুলো জড়িত থাকে, তারা এই কাজ করতে অভ্যস্ত। হঠাৎ করে তার মানে এই যে সাধারণ মানুষের সুনামি বলা যেতে পারে, যে কার নাম ঢুকবে ভোটার লিস্টে, কার নাম বাতিল হবে, পুঙ্খানুপুঙ্খভাবে কি এই কাজটা করা আদৌ সম্ভব? আপনার কি মনে হয়? যদি জনসাধারণ সাহায্য করে আর একজন বিচারক যদি সঠিকভাবে বিচার করেন এবং সময় পান, তো অবশ্যই এটা সম্ভব। কেননা বিচারকরা তো কারো অধীনে নন, তারা স্বাধীন, তারা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তারা কারোর দ্বারা প্রভাবিত হবেন না, এটি আমরা আশা করব সম্ভব। তবে স্বল্প সময়ের মধ্যে সম্ভব কিনা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষে বিচারের মানে মামলার পাহাড় জমে আছে, সেই মামলাগুলো নিষ্পত্তি হওয়ার তো প্রশ্ন আসছে না, তার সঙ্গে এই একটা বিচার আরো 10 গুণ মামলার দায়িত্ব তাদের ঘরে পড়ছেন। এই ভার তারা কতটুকু বহন করতে পারবেন সেটা তখন ভাববার বিষয় আছে। আচ্ছা, এই যে আমরা দেখেছি যে এসআইআর নিয়ে প্রচুর ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন, যে আর সেই আতঙ্কের যে রেশও আমরা দেখেছি। এদিকে সামনেই ভোট, তবে কি যে আমরা এটাও বুঝতে পারছি যে অনেক ভোটাররা হয়তো এই ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ পড়বে, তাদের কি হবে? এইটাই তো একটা বড় প্রশ্ন, এই লাখ টাকার প্রশ্ন যেটা করলেন। কেননা মানুষের মধ্যে এমন ভয়ের সঞ্চার করে দেওয়া হয়েছে যে এদেরকে নয় গণ্য হিসেব করা হবে এবং তাদেরকে কোথায় রাখা হবে? ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। তো এইটাই যদি বাস্তব হয়, এখন দুটো জিনিস হতে পারে, যে এরা কি ভারতীয় নাগরিকত্ব স্বীকৃতি, নাগরিক হিসেবে কোনো স্বীকৃতি পাবে? এবারে ভোট দিতে পারলো না, আগামী দিনে কি আবার বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরা সঠিকভাবে সঠিক আসতে পারবে? এ সমস্ত নানা লাখ টাকার প্রশ্ন কিন্তু জড়িয়ে রয়েছে। তো এদের ভবিষ্যৎ কি হবে সব রাজনৈতিক নেতাদের হাতে কিন্তু রয়েছে। যারা সবাই সাধারণ মানুষ কি তাহলে এখন রাজনৈতিক নেতাদের হাতে? রাজনীতি এক সম্পূর্ণভাবে রাজনীতিটা সেই জিনিসটাই হয়েছে। আচ্ছা, যারা এতদিন ধরে ভোট দিলেন, তাদের বংশ পরম্পরায় রয়েছে বাবা ঠাকুরদা প্রত্যেকে, আর যারা বাদ গেলেন, বাদ পড়ছেন, এটা কি গণতন্ত্রের পক্ষে খুব সুখদায়ক? অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক যে আমার বয়স 50 বছর, আমি 18 বছর পর থেকে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছি, সরকারি সুবিধা ভোগ করেছি, সমস্ত জায়গায় আমি ভারতীয় হিসেবে পরিচয় দিয়েছি এবং আমার ভারতীয় পরিচয় আছে, আমার মধ্যে ভারতীয় কালচার, ভারতের সংস্কৃতি, ভারতের সমস্ত ভাষা, সমস্ত কিছু আমার দখলে আছে, আমি জানি, আমি ব্যবহার করেছি। আর হঠাৎ করে এই এসআইআর ফলে ওই ধরনের অপকীর্তির জন্যে আমাকে আগামী দিনে আবার পরদেশী হতে হবে, এইটি সব থেকে মারাত্মক। এবং কোন দেশ অ্যাকসেপ্ট করবে এই মানুষগুলো? এই দেখুন, এটা তো স্বাভাবিক কথা, কেউ নেবে না, তাহলে এদের কি হবে? আর আমাদের যেটা ভয় দেখানো হচ্ছে ডিটেনশন, আমরা দেখছি তো আসামে করেছে, করেনি তা তো নয়, আসামে তো ডিটেনশন ক্যাম্প করেছে, সেখানে করেছে, এবং বিশেষ করে বাঙালিদের বেশি করেছে। বাঙালিদের অনেক সময় নামের স্পেলিং এর গন্ডগোল থাকে, লজিক্যাল ডিসপিউট বলতে গেলে বাঙালিদের বেশি থাকে, এবং মুসলিমদের তো থাকেই। কেননা জানেন যে মুসলিমদের কোনো সারনেম নেই, কখনো কেউ একটা লোক শেখ ব্যবহার করছে, কেউ সরকার ব্যবহার করছে, কেউ মজুমদার ব্যবহার করছে, নানান রকম সবাই নানান কাগজে বাবা সরকার ছেলে মণ্ডল এইরকম ভাবে
আরেকজন চৌধুরী হয়ে আসছেন, যেহেতু নিজস্ব কোনো ইয়ে নেই, মানে সারনেম নেই, তো এইভাবে বিভিন্নভাবে হয়ে আসছে। এই জিনিসগুলো যদি বাস্তব জিনিসটাকে কেউ মেনে না নেন এই জানা সত্ত্বেও, তো সেই জন্য আমি বলছি যে বিচারকরা এই জিনিসগুলো প্রায়শই এগুলো দেখেন, এবং দেখলে নিশ্চয়ই অন্তত এদের কোনো ক্ষতি হবে না, এটি আমার ব্যক্তিগত ধারণা। আপনার এই কথাটা ভীষণ প্রসঙ্গ খুব এই মুহূর্তে উঠে এলো। একটা আমি প্রশ্ন করি যে কিছু আমাদের এখানে সংখ্যালঘু বলা, যে শ্রেণীকে বলা হতো তাদেরকে টার্গেট করা হচ্ছিল যাতে এরকম বিষয়, কিন্তু আপনার কথাতেই উঠে এলো যে আপনি বাঙালিদের কথা বললেন যে স্পেলিং মিস্টেক এতটা থাকে, সেই হিসেবে হিন্দু বাঙালিরাও অনেক এই বিভেদটা যে তৈরি করা হচ্ছে আমাদের মধ্যে, এক্স্যাক্টলি এই বিষয়টা, এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ক্ষমতা। আপনি যেমন বুঝিয়ে দিলেন যে বাবার নামে সারনেম আলাদা, ছেলের নামে সারনেম, আর ঠিক একইভাবে আমাদের বাঙালিদের নামের স্পেলিং প্রচুর রকম, মানে কোনো জাতিভেদ করে কিন্তু এই বিষয়টিকে টেনে আনা হয়নি। আমি যেমন দেখুন না, যেমন বললাম বন্দ্যোপাধ্যায়, একদম ব্যানার্জি, কেমন এই সমস্ত জিনিসগুলো কি আলাদা কিছু? ঠিক ঠিক। তারপরে অনেকে স্পেলিং লেখেন আলাদা, মুখোপাধ্যায়া, আবার কেউ লিখছে মুখার্জি, কেমন এই নানান বিষয়গুলো যেগুলো যারা এই বাঙালি কৃষ্টি কালচার ভাষা সম্বন্ধে যারা দক্ষ তারা এটা ধরতে পারবে না, এটা হতে পারে সেটাই। তো এগুলো বিচার বিভাগের এত দূর আসার প্রয়োজনই ছিল না, এরা সবাই জানেন কিন্তু করবেন না, এরা প্রভাবিত হবেন। এবং অনারেবল সুপ্রিম কোর্ট এই চিন্তা ভাবনা করে কিন্তু যাতে নিরপেক্ষ স্বাধীনভাবে স্বচ্ছতার সঙ্গে এই কাজগুলো হয়, মানুষ যেন তার অধিকার থেকে কোনোভাবে বঞ্চিত না হয়, এইটা দেখার জন্য কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট এই প্রচেষ্টাটা চালাচ্ছেন। এই প্রচেষ্টার শেষ কোথায়, সফলতা কতটুকু, সেটা আগামী দিন বলবে কথা। মুর্শিদাবাদ জেলাতেই আমরা দেখতে পেয়েছি এসআইআর আতঙ্কে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এদিকে সামনে ভোট, অনেকেরই এখনো পর্যন্ত সমস্ত নথি জমা করে উঠতে পারেননি, জানি না তারা ভোটার লিস্টে তাদের নাম দেখতে পাবেন কি পাবেন না। যে আতঙ্কে এতজন প্রাণ হারিয়েছে, সামনে কি আরো বড় অঘটন ঘটতে পারে? স্বাভাবিক আপনি চিন্তা করুন যে একটা আশঙ্কা করছিলেন যে আপনার নাম থাকবে কি থাকবে না, এই আশঙ্কার মধ্যে দিয়ে কারো স্ট্রোক হয়েছে, বিভিন্ন কারণে মারা গেলেন, তাহলে এবারে নাম যখন থাকবে না আরো মারাত্মক রূপ ধারণ করবে। এই আতঙ্ক থেকে সাধারণ মানুষকে কিভাবে আশ্বস্ত করা যেতে পারে? দেখুন, একমাত্র তো এখন বিচারকদের দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ অন্তত পক্ষে এই জায়গার থেকে যাতে বাঁচতে পারে, এখন সম্পূর্ণ দায়িত্বটা বিশ্বাস সেটা বিচারক মণ্ডলের উপরে পড়েছে। আমরা আশা করব বিচারকরা আর 5টা কেসের যেমন বিচার করছেন, একজন খুনের বিচার করছেন, একদম নিজস্ব জমি হারিয়ে দিচ্ছে তাকে পাইয়ে দিচ্ছেন, তো তেমনি এও একটা বিশাল অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তারা অবশ্যই ফিরিয়ে দিতে পারবেন, এই আমার বিশ্বাস আছে এবং এই বিশ্বাসটা আমি রাখি। সবাই মোটামুটি একটা আন্দাজ করতেই পারছে বিধানসভা ভোট কবে নাগাদ হতে পারে সামনে, সেই ক্যালকুলেশন করলে পরে খুবই অল্প সময়, এই অল্প সময়ে কি এতটা অপরিষ্কার একটা যে প্রথা চলছে সেটাকে স্বচ্ছতার সাথে এই 11 জন বিচারক সেটা তার এই সমস্ত যে নথি যাচাই করে সেই কাজ সম্পন্ন করতে পারবে? কাজটা সত্যি অসম্ভব, এখন উপায় তো নেই, এটা এখন পরীক্ষিত ব্যাপার, পরীক্ষিত নয়, এটা পরীক্ষার মধ্যে দিয়ে বুঝতে হবে যে সত্যি 11 জাজের পক্ষে এটা করা সম্ভব কি সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে অনারেবল সুপ্রিম কোর্ট আছেন, বিচারকরা আছেন, তারা নিশ্চয়ই একটা রাস্তার ব্যবস্থা করবেন এবং মানুষকে একটা আশার আলো দেখাবেন। এর বাইরে এই মুহূর্তে আমরা আর কিছু বলতে পারছি না। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা বিচার ব্যবস্থায় যখন এসছে তাদের উপর আস্থা রাখুন। বিচার ব্যবস্থায় একমাত্র ব্যবস্থা যারা আপনার অধিকারকে ফিরিয়ে দিতে পারে, আপনাকে বাঁচাতে পারে, আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। অনেক ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় আজকে আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। উনি যেমন বললেন যে বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখুন, কারণ এছাড়া আমাদের সবার হাতে এই মুহূর্তে আর কোনো উপায় নেই।
আপনারা আশ্বস্ত করার জন্য বলতে পারি যে বিচার ব্যবস্থার উপরে আপনারা ভরসা রাখুন, নিশ্চয়ই আগামীতে কোনো ভালো খবর আমাদের আসবেই আসবে, কোনো উপায় নিশ্চয়ই হবে। আর বাদবাকিটা তো এখন আমাদের হাতে আর কিছু নেই, বাদবাকি সবটাই বিচার ব্যবস্থার হাতেই রয়েছে। আপনারা এই বিষয়ে আরও আপডেট পেতে নজরে রাখুন TV24 বাংলার পর্দায়। সমস্ত আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিশ্চয়ই পাবেন। নমস্কার।